আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। প্রিয় ছাত্রছাত্রী, আবারও বেশ কয়েকদিন পর অনলাইনে তোমাদের সাথে দেখা হলো। আবারও চলে আসলাম আমরা হিসাব বিজ্ঞান ক্লাসে। একাদশ ও দ্বাদশ শ্রেণীর হিসাব বিজ্ঞান প্রথম পত্রের প্রথম, দ্বিতীয়, তৃতীয় অধ্যায়ের আলোচনা, একটা সংক্ষিপ্ত আলোচনা গত লেকচারে করা হয়েছিল। আজকে সেই আলোচনা থেকে কিছু সমস্যার সমাধান, কিছু বেসিক নলেজ নিয়ে আমরা আলোচনা করব। দ্বিতীয় অধ্যায়ে একটা চ্যাপ্টার, দ্বিতীয় অধ্যায়ে একটা ছোট্ট টপিকস আছে, সেটা হচ্ছে হিসাব সমীকরণ, অ্যাকাউন্টিং ইকুয়েশন, অর্থাৎ হিসাব সমীকরণ। আমরা আজকে এই অ্যাকাউন্টিং ইকুয়েশন বা হিসাব সমীকরণ নিয়ে আলোচনা করব। ঠিক আছে, আমরা একটু আসি। হিসাব সমীকরণ। হিসাব সমীকরণ আজকে এই হিসাব সমীকরণ নিয়ে আমাদের আলোচনা হবে। হিসাব সমীকরণ কাকে বলে বা কিভাবে হিসাব সমীকরণটা আসলো? লুকা দি প্যাসিওলি হিসাব বিজ্ঞানের জনক। আমরা জানি হিসাব বিজ্ঞানের জনক লুকা দি প্যাসিওলি। তিনি হিসাব বিজ্ঞানের দুতরফা দাখিলা পদ্ধতি নিয়ে সোম্মা দ্য অ্যারিথমেটিকা জিওমেট্রিয়া প্রপোর্শনালিটি অ্যান্ড প্রপোর্শনালিটি গ্রন্থে তৃতীয় অধ্যায়ে আলোচনা করেছেন। সেই দুতরফা দাখিলা পদ্ধতির মূল যে দুটা দিক, সেটা হচ্ছে ডেবিট আর একটা হচ্ছে ক্রেডিট। অর্থাৎ প্রত্যেকটা লেনদেনকে ডেবিট এবং ক্রেডিটে ভাগ করতে হবে, আর যত পরিমাণ ডেবিট হবে ঠিক সমপরিমাণকেই ক্রেডিট করতে হবে। এটাই হচ্ছে দুতরফা দাখিলার পদ্ধতি মূল নীতি। আর এই নীতি থেকে বর্তমান হিসাববিদগণরা এই নীতির উপর বা এই নীতির আলোকে গাণিতিক আকারে বা গাণিতিক সূত্রের মাধ্যমে হিসাব বিজ্ঞান এর একটা আলোচনা করেছে, সেটার নাম হচ্ছে হিসাব সমীকরণ, অ্যাকাউন্টিং ইকুয়েশন, অর্থাৎ হিসাব সমীকরণ। এই হিসাব সমীকরণ হচ্ছে ইকুয়াল টু এল প্লাস ও ই। অর্থাৎ এখানে এ হচ্ছে অ্যাসেটস বা সম্পদ, এল হচ্ছে লিয়াবিলিটিস বা দায় বা বহির্দায়কে বোঝানো হয়, আর ওই হচ্ছে অনার্স ইকুইটি অর্থাৎ মালিকানা সত্ত্ব। এটা হচ্ছে আমাদের অ্যাকাউন্টিং ইকুয়েশন। অর্থাৎ মোট সম্পদ, একটা প্রতিষ্ঠানের মোট সম্পদ যা হবে ঠিক সেই পরিমাণ প্রতিষ্ঠানের দায় হবে। দায় এখানে দুটা ভাগে ভাগ করা আছে, একটা হচ্ছে বহির্দায় আর একটা হচ্ছে অন্তর্দায়। অন্তর্দায় হচ্ছে মালিকানা সত্ত্বা, অর্থাৎ প্রতিষ্ঠানের মালিকের যে দায়, আর বহির্দায় হচ্ছে প্রতিষ্ঠানের তৃতীয় পক্ষের প্রতিষ্ঠানের উপরে যে দাবি, এটা হচ্ছে বহির্দায়, অর্থাৎ প্রতিষ্ঠানের বাইরে কারোর কাছে দায়। আর এ হচ্ছে অ্যাসেটস সমান হচ্ছে মোট সম্পদ। এখন
এই হিসাব সমীকরণকে আমরা যদি একটু ভাঙি বা এর একটু বর্ধিত করি তাহলে নিম্নের তথ্যগুলো পাওয়া যাবে। সেটা হচ্ছে এটাকে আমরা ভাঙতে পারবো না, এলটাকেও আমরা ভাঙতে পারবো না, আমরা ভাঙবো ও ই অর্থাৎ মালিকানা সত্ত্ব। এই মালিকানা সত্ত্বর মধ্যে কি থাকে? থাকে হচ্ছে সি ক্যাপিটাল প্লাস আর রেভিনিউ মাইনাস ই এক্সপেন্স মাইনাস ডি ড্রয়িং। এই কয়েকটা জিনিস থাকে হিসাব সমীকরণকে যদি আমরা ভাঙি। এখন হিসাব সমীকরণের ও ই অর্থাৎ একে যদি আমরা ভাঙি তাহলে এখানে সি পাবো ক্যাপিটাল, সি অথবা আই, আই আমরা আইও বলতে পারি, আই সি অথবা আই। আইতে ইনভেস্টমেন্ট অর্থাৎ মালিক যে টাকা ইনভেস্ট করে, যেটা ইনভেস্ট করে সেটা আয়। আর রেভিনিউ এটা হচ্ছে রাজস্ব বা আয়, প্রতিষ্ঠানে যে আয় হয়। এক্সপেন্স এটা হচ্ছে ব্যয়, প্রতিষ্ঠানের যে ব্যয়গুলো করা হয়। আর ডি হচ্ছে ড্রয়িং, মালিক কর্তৃক কোনো কিছু উত্তোলন করা হলে এটাকে ড্রয়িং বলা হয়। এখন এখানে আমরা লিখতে পারি সি হচ্ছে ক্যাপিটাল, ক্যাপিটাল অর্থাৎ মূলধন। তারপর হচ্ছে আর হচ্ছে রেভিনিউ, রেভিনিউ অর্থাৎ রাজস্ব। তারপর হচ্ছে ই এক্সপেন্স, এক্সপেন্স অর্থাৎ ব্যয়। আর ডি ড্রয়িংস, ড্রয়িংস অর্থাৎ উত্তোলন। এই হচ্ছে আমাদের হিসাব সমীকরণ। তাহলে আমরা কি বুঝলাম? হিসাব সমীকরণ হচ্ছে হিসাব বিজ্ঞানের দ্রুতরফা দাখিলা পদ্ধতির একটা গাণিতিক প্রকাশ, যেটা বর্তমানে হিসাব বিজ্ঞানীগণ এই গাণিতিক আকারে গাণিতিক সূত্রের মাধ্যমে হিসাব বিজ্ঞানের দ্রুতরফা দাখিলা পদ্ধতিকে প্রকাশ করেছেন। সেটা হচ্ছে এ ইকুয়াল টু এল প্লাস ও ই অর্থাৎ অ্যাসেট ইকুয়াল টু লাইবিলিটিস প্লাস অনার্স ইকুইটি। এখন এখানে বোঝানো হচ্ছে একটা প্রতিষ্ঠানের মোট সম্পদ সমান হচ্ছে মোট দায়, অর্থাৎ এখানে দায় দুটো আছে, এল হচ্ছে লাইবিলিটিস বহির্দায় আর ওই হচ্ছে অনার্স ইকুইটি অর্থাৎ হচ্ছে অন্তর্দায়। তাহলে একটা প্রতিষ্ঠানের মোট সম্পদ হচ্ছে সমান বহির্দায় প্লাস অন্তর্দায়। এটা হচ্ছে হিসাব সমীকরণ। এখন এই হিসাব সমীকরণকে যদি আমরা ভাঙি তাহলে এই বর্ধিত রূপগুলো পাবো। এই অনার্স ইকুইটির মধ্যে আমাদের কী কী আছে আমরা জানি। হ্যাঁ, এখানে সি প্লাস আর মাইনাস ই মাইনাস ডি। ঠিক আছে। এখন এই এলিমেন্টসগুলো থেকে আমরা হিসাব সমীকরণের অর্থাৎ আধুনিক পদ্ধতিতে হিসাব সমীকরণের যে ডেবিট ক্রেডিট বিশ্লেষণ করা হয়, হ্যাঁ, যা ডেবিট ক্রেডিট নির্ণয় করা হয়, হ্যাঁ, সে পাঁচটা এলিমেন্টসগুলো আমরা এখান থেকে পাবো। কিভাবে পাবো? এখানে আমাদের যে পাঁচটা এলিমেন্টস আছে আধুনিক পদ্ধতিতে হিসাবে ডেবিট ক্রেডিট নির্ণয় যে পাঁচটা এলিমেন্টস, একটা হচ্ছে সম্পদ, একটা হচ্ছে ব্যয়, তারপর হচ্ছে দায়, তারপর আয়, তারপরে মালিকানা সত্ত্ব। সম্পদ, ব্যয়, দায়, আয়, মালিকানা সত্ত্ব। এখানে অ্যাসেট হচ্ছে সম্পদ, এল হচ্ছে দায়, এটা হচ্ছে সম্পদ, এল সমান হচ্ছে দায় বহির্দায়, হ্যাঁ। তারপর হচ্ছে আয়, রেভিনিউ হচ্ছে আয় বা রাজস্ব, এক্সপেন্স হচ্ছে ব্যয়, আরটা হচ্ছে মালিকানা সত্ত্ব। এখানে ওইটাকে অর্থাৎ ডিকে ড্রয়িংস তাকে উত্তোলন বলা হয়েছে বা মালিকানা সত্ত্ব বলা হয়েছে এখানে, বা ক্যাপিটাল। ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা যে এলিমেন্টসগুলো পেলাম, একটা হচ্ছে সম্পদ, অ্যাসেটস, অ্যাসেটস সমান হচ্ছে সম্পদ, তারপর হচ্ছে লিয়াবিলিটিজ, লিয়াবিলিটিজ, দায়,
হ্যাঁ, তারপরে পাচ্ছি হচ্ছে আয়, রেভিনিউ, রাজস্ব বা আয়, রাজস্ব বা আয়। তারপরে হচ্ছে আমরা পাচ্ছি কি, এক্সপেন্স, অর্থাৎ ব্যয়। আর সিআই এবং ড্রয়িংস এই দুটা মিলায় আমরা ওই অর্থাৎ ইকুইটি ধরবো আমরা, ইকুইটি অর্থাৎ সত্ত্বাধিকার, সত্ত্ব বা সত্ত্বাধিকার। ঠিক আছে, এই হচ্ছে আমরা 5টা আধুনিক পদ্ধতিতে হিসাবের ডেবিট ক্রেডিট নির্ণয়ের জন্য যে 5টা এলিমেন্টস দরকার, সেই 5টা এলিমেন্টস আমরা পাইলাম। এখানে হচ্ছে সম্পদ এবং ব্যয় এরা হচ্ছে একই জাতীয়, সম্পদ এবং ব্যয় এরা হচ্ছে একই জাতীয়। সম্পদ, ব্যয় এরা হচ্ছে একই জাতীয়। এরা বৃদ্ধি পেলে হয় ডেবিট, আর হ্রাস পেলে ক্রেডিট। আর আয়, দায়, মালিকানা সত্ত্ব এই 3টা হচ্ছে এরা একই জাতীয় বা সমজাতীয়। এরা হ্রাস পেলে হয় ডেবিট, অর্থাৎ উপরের উল্টা, হ্রাস পেলে হয় ডেবিট, আর বৃদ্ধি পেলে হয় ক্রেডিট। এই হচ্ছে আমাদের অ্যাকাউন্টিং ইকুয়েশন থেকে আধুনিক পদ্ধতিতে ডেবিট ক্রেডিট নির্ণয়ের সূত্র শনাক্তকরণ বা আবিষ্কার করা। এখন আমরা এই প্রেক্ষিতে আলোচনা করতে পারি হিসাব সমীকরণ, অর্থাৎ এখানে যা বোঝানো হয়েছে একটা প্রতিষ্ঠানের মোট সম্পদ সমান বহির্দায় প্লাস মালিকানা সত্ত্ব। অর্থাৎ যে কোনো একটা লেনদেন হিসাব সমীকরণের মোটামুটি যে 3টা পক্ষ, অর্থাৎ এ ইকুয়াল টু এল প্লাস ও ই, যে প্রধান 3 উপাদান আছে, এই 3 উপাদানের যে কোনো একটিকে অথবা একাধিক উপাদানকে প্রভাবিত করবে যে কোনো লেনদেন। একটা উদাহরণের মাধ্যমে আমরা আলোচনা করি। মিস্টার আইমান ব্যবসায়ের 50 লক্ষ টাকা নিয়ে ব্যবসায় আরম্ভ করলেন। এখন মিস্টার আইমান যে 50 লক্ষ টাকা নিয়ে ব্যবসা আরম্ভ করলেন, এটা হচ্ছে নিঃসন্দেহে একটা লেনদেন, কারণ এখানে প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার পরিবর্তন ঘটছে। প্রতিষ্ঠানে শুরুতেই কিছু ছিল না, যখন মিস্টার আইমান 50 লক্ষ টাকা ইনভেস্ট করলেন, তখন ব্যবসায়ে অর্থের পরিমাণ দাঁড়ালো 50 লক্ষ। তাহলে এই লেনদেনটা হিসাব সমীকরণের কোন কোন উপাদানকে প্রভাবিত করেছে আমরা একটু দেখে নিই। তার আগে আমাদের হিসাবগুলোকে শনাক্ত করতে হবে। এই লেনদেনে আমাদের কি কি হিসাব আছে? এই লেনদেনে আমাদের দুটো হিসাব আছে।
একটা হচ্ছে নগদ টাকা, আর একটা অর্থটা কে দিল? মিস্টার আইমান, অর্থাৎ প্রতিষ্ঠানের অনার অর্থাৎ মালিক। মালিক যখন কোনো অর্থ প্রতিষ্ঠানে বিনিয়োগ করবেন তখন সেটা মূলধন হিসাবে বিনিয়োগ করে। তাহলে এখানে দুটো পক্ষ পাচ্ছি বা দুটো হিসাব খাত পাচ্ছি, একটা হচ্ছে নগদান হিসাব আর একটা হচ্ছে মূলধন হিসাব। নগদান হিসাব এটা আমরা কি আমরা জানি, নগদান হিসাবটা হচ্ছে আমাদের সম্পদ। তাহলে যখন নগদ টাকা প্রতিষ্ঠানে নিয়ে আসা হলো তখন প্রতিষ্ঠানের নগদের টাকার পরিমাণ বৃদ্ধি পেল। তাহলে এখানে আমাদের সম্পদ বৃদ্ধি পেল। কত টাকা? 50 লক্ষ টাকা সম্পদ বৃদ্ধি পাইছে, এটা প্লাস। অপরদিকে মূলধনটা এই তিনটা প্রধান এলিমেন্টসের মধ্যে কার মধ্যে আছে? অনার সিকিউরিটির মধ্যে আছে, অর্থাৎ ক্যাপিটাল। আমরা জানি ক্যাপিটাল অর্থাৎ মূলধনটা অনার সিকিউরিটি অর্থাৎ মালিকানা সত্ত্বকে বৃদ্ধি করে। তাহলে আমাদের এখানেও প্লাস হবে 50 লক্ষ টাকা। তাহলে আমাদের এই লেনদেনটা হিসাব সমীকরণের দুটো উপাদানকে প্রভাবিত করছে। এখানে আমরা একটা জিনিস দেখতেছি, সেটা হচ্ছে এই যে সমান সমান চিহ্ন বা ইকুয়াল টু বা সমান সমান চিহ্ন, এর বাম পাশে আছে অ্যাসেট আর ডান পাশে আছে লায়াবিলিটিস প্লাস অনার্স ইকুইটি। কোনো একটা লেনদেন হিসাব সমীকরণের এক পার্শ্বে যে ধরনের পরিবর্তন ঘটাবে অপর পার্শ্বে ঠিক একই ধরনের পরিবর্তন ঘটাবে। যদি এক পার্শ্বে প্লাস হয় অপর পার্শ্বেও ঠিক প্লাসই হবে, অর্থাৎ এক পার্শ্বে যদি যোগ হয় অপর পক্ষেও যোগ হবে। আবার এক পার্শ্বে যদি বিয়োগ হয় অপর পার্শ্বেও বিয়োগ হবে। আর একই পার্শ্বে এই সমান সমানের একই পার্শ্বে এই পার্শ্বে অ্যাসেটের পার্শ্বে হোক অথবা লায়াবিলিটিস প্লাস অনার সিকিউরিটি পার্শ্বে হোক, যে কোনো একই পার্শ্বের উপর একই পার্শ্বে যদি পরিবর্তন হয় তাহলে একই পার্শ্বে একবার যোগ হবে একবার বিয়োগ হবে। এখানেও একই পার্শ্বে যদি হয় তাহলে একবার যোগ হবে একবার বিয়োগ হবে। বাম পার্শ্বে যদি পরিবর্তন হয়, যেরকম ব্যবসায়ের প্রয়োজনে ব্যাংক থেকে নগদ টাকা উত্তোলন করা হলো, ব্যবসার প্রয়োজনে ব্যাংক থেকে নগদ 5 লক্ষ টাকা উত্তোলন করা হলো। এটা যদি হয় তাহলে এখানে দুটো হিসাব খাতা আছে, একটা হচ্ছে নগদান হিসাব আর একটা হচ্ছে ব্যাংক হিসাব। নগদান হিসাবও আমাদের অ্যাসেট, ব্যাংক হিসাবও আমাদের অ্যাসেট বা সম্পদ। তাহলে এই লেনদেনটা সমান সমানের এই পার্শ্বে বাম পার্শ্বে অ্যাসেটের পার্শ্বেই শুধু পরিবর্তন হচ্ছে। একবার হবে নগদানের ক্ষেত্রে, এখানে দুটো ঘর হবে, নগদান একটা হবে আর এটা হচ্ছে ব্যাংক একটা হবে, দুটাই অ্যাসেট। তাহলে নগদানের ক্ষেত্রে 5 লক্ষ টাকা এটা কি হবে? যোগ হবে, কারণ আমরা যখন ব্যাংক থেকে উত্তোলন করছি নগদ টাকা আমাদের হাতে আসছে, এই কারণে এটা যোগ হবে, অর্থাৎ বৃদ্ধি পাইছে। নগদ টাকা আমাদের বৃদ্ধি পাইছে, যোগ হবে। অপরদিকে ব্যাংক থেকে যখন উত্তোলন করছে আমাদের ব্যাংক সম্পদটা আমাদের হ্রাস পাইছে, এটা হবে মাইনাস 5 লক্ষ টাকা। তাহলে এই লেনদেনটা আমাদের বাম পার্শ্বে অর্থাৎ হিসাব সমীকরণের অ্যাকাউন্টিং ইকুয়েশনের বাম পার্শ্বে শুধু পরিবর্তন হয়েছে। এখানে যদি পরিবর্তন হয় একটা প্লাস একটা মাইনাস হবে। ঠিক এইভাবে
সমান সমানের ডান পাশে অর্থাৎ এই পাশে যদি পরিবর্তন হয় দেখা যাচ্ছে যে হয় লিয়াবিলিটিস প্লাস হবে, অনার্স ইকুইটি মাইনাস হবে, অথবা এটা লিয়াবিলিটিস মাইনাস হবে, অনার্স ইকুইটি প্লাস হবে। এই হচ্ছে আমাদের অ্যাকাউন্টিং ইকুয়েশনের প্রভাব, মানে অর্থাৎ প্রভাবিত করার, দুই পক্ষকে প্রভাবিত করার নিয়ম বা সিস্টেম। এই তিনটাভাবেই প্রভাবিত করা যায়। যদি ইকুয়েশনের দুই পক্ষেই প্রভাবিত করে তাহলে দুই পক্ষেই হয় প্লাস নতুবা মাইনাস, যে কোনো একটা হবে। আর যদি এক পক্ষে প্রভাবিত করে তাহলে এক পক্ষে প্লাস এবং মাইনাস হবে। এ হচ্ছে হিসাব বিজ্ঞানের অ্যাকাউন্টিং ইকুয়েশনের মূল কথা। ঠিক আছে, আমরা আজকে এখানেই শেষ করছি। আগামী দিনে ইনশাল্লাহ লেনদেনের উপরে এবং হিসাবের উপরে আরও একটু বিস্তারিত আলোচনা করব। এ পর্যন্ত আমরা সবাই ভালো থাকি এবং সবাই সবার জন্য দোয়া করি এবং সবার মঙ্গল কামনায় এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।